25শে মার্চে আমি তখন সবার জন্য মাত্র প্রস্তুতি নিচ্ছি, আমি আমার মেজো ভাই। তেমন সময় দেখলাম দুই একটা ফাঁকা ট্যাঙ্কের গোলার মতো আবার আওয়াজ পেলাম। পরক্ষণে বুঝতে পারি কোনটা ট্যাঙ্কের গোলা, এগুলো বুঝতে পেরেছি। তখন বুঝতে পারিনি যে ট্যাঙ্কের গোলা, মতো বোম বলতাম আমি। তো ট্যাঙ্কের গোলার আওয়াজ পেলাম এবং দেখলাম প্রচুর গুলিবর্ষণ হচ্ছে, লক্ষ লক্ষ গুলি। কারণ আমি যুদ্ধের যখন ট্রেনিং নিয়েছি তখন দেখেছি কত হাজার গুলি চলেছে, কী আওয়াজ হয়েছে, এবং সেদিন রাতে যে কত গুলি চলেছে এটা আন্দাজ করতে পারি যে কত লক্ষ লক্ষ গুলি চলেছে। এবং ফ্লায়ার যখন দিচ্ছে, উড়াচ্ছে ওরা, পরে বুঝতে পারলাম রাজারবাগের দিকে রাজারবাগ থেকে ফ্লায়ার মারছে, আপনার ঢাকা গুলিস্তানের দিকে ফ্লায়ার মারছে, তারপরে ভাই বলেন ইপিআরের হেডকোয়ার্টার ওদিকে ফ্লায়ার মারছে, ওরা চালাচ্ছে, আকাশে আলোকিত করে ফেলছে আকাশটাকে, আর প্রচুর গুলিবর্ষণ করছে এবং আগুন জ্বালিয়ে দিল। আপনার তখন কাঠের অনেক দোকান ছিল কারণ বাজারে, ওইসব জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে। তো আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম, যদিও কোনো প্রস্তুতি ছিল না আমাদের, কারণ তখন এই 25শে মার্চ পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল এদেশের জনগণকে কোনো নির্দেশনা দেওয়ার জন্য বা কোনো আদেশ বা উপদেশ দেওয়ার জন্য, সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। তো মানুষ ছিল দিশেহারা, কোথায় যাবে, কি করবে। ভাইজান বললেন যে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা কি ছিল? মানুষকে সংগঠিত করতে পারেনি। আজকে যে আক্রমণ করে সেনাবাহিনী, তাহলে আমাদের কী করণীয় দরকার, এইটা কোনো রকম প্রস্তুতি আমরা নেইনি, কারণ আমাদের সেও বলেনি। আর তারা যে আক্রমণ করবে সেরকম কোনো আন্দাজ কেউ কেউ পেয়েছে, কেউ কেউ পায়নি, কারণ এখান থেকে বেশ সংলাপ চলছিল। কিসের সংলাপ চলছিল? স্বাধীনতার সংগ্রাম তো আর সংলাপ চলতে পারে না তাদের সঙ্গে, তারা দেশদ্রোহী হয়ে যাবে। তারা হয়তো সরকার গঠনের সংলাপ চলছিল বা অন্য কোনো সংলাপ চলছে, যারা করেছিল সেদিন তারাই জানে। তো তারপরে অগণিত মানুষ সেদিন শহীদ হয়েছে। আমরা গ্রামের লোক, আমার বাড়ি যাত্রাবাড়ির কাছে মাতুয়াইল কোনাপাড়া, আমরা কী করলাম, আমাদের বাড়িতে বন্দুক ছিল, আমার মামার বন্দুক ছিল, আমার মামার বন্ধুবান্ধব তাদের 4-5টা বন্দুক নিয়ে, ওই সিঙ্গেল ব্যারেল ব্লিচ লোডিং গান যেটা বলে SBBL, আর ডাবল ব্যারেল ব্লিচ লোডিং গান, এই গানগুলো নিয়ে 4-5টা গান নিয়ে আমরা আমাদের কোনাপাড়া থেকে 1 মাইল পূর্ব দিকে বাওয়ানের টেক্সটাইল মিলের দিকে, বাওয়ানের জুট মিলের দিকে চলে গেলাম। ওখানে যাওয়ার কারণ হলো ওখানে ইট খোলা ছিল, ব্রিকফিল্ড। আমরা মাটি কেটে রাস্তাটাকে ভাগ করে দেওয়ার মতো, ব্যারিকেড সৃষ্টি করার মতো চিন্তা করলাম সম্ভব না। তখন আমরা ইট খোলা থেকে কয়েক হাজার ইট আনলাম, প্রায় আমরা সেদিন রাত্রে 700-800 লোক হলাম গ্রামে, এনে ইট দিয়ে দিলাম, প্রায় 1020 ইট এনে ফেললাম। ভোররাত্রের দিকে আমরা চলে গেলাম, কিন্তু বোকামি ছিল আমাদের, কারণ পরের দিন সকালবেলায় যখন সেনাবাহিনী আসলো, আমাদের লোকগুলোকে দিয়েই তারা ইটগুলো সাফ করালো গ্রাম ধরে ধরে, এবং কিছু লোককে তারা পাখির মধ্যে গুলি করে মেরে ফেলল। এই ছিল সেদিনকার অবস্থা। সেদিন আক্রমণ হয়েছিল পিলখানা সদর দপ্তরে, আপনার ইপিআর সদর দপ্তরে যেটা, আর রাজারবাগ পুলিশ লাইনে। ঘুমন্ত আপনি সেনাবাহিনীকে, এটা সেনাবাহিনী বলা যাবে না, কারণ সেনাবাহিনী নিরীহ মানুষের গুলি চালাবে, এটা কোনো কনভেনশন, জাতিসংঘের কোনো কনভেনশন বা জেনেভা কনভেনশন কোথাও বলে না যে নিরীহ মানুষের গুলি চালাবে। এটা হতে পারে না, এদের জন্য বিচার হতে হবে। আপনার এই বক্তব্যের সূত্র ধরে আমি আরেকটা প্রশ্ন করতে চাই। তার আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার বাণীতে গতকাল বলেছেন যে 25শে মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ। এই হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এ ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনো ইতিহাসের গবেষণার বিষয়। জনাব তারেক রহমান এই গবেষণার প্রয়োজনীয়তা কেন অনুভব করলেন বলে আপনার কাছে মনে হয়? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তখনকার রাজনৈতিক নেতৃত্ব। জি, ধন্যবাদ। শুধু তারেক রহমান না, এদেশের কোটি কোটি মানুষের একই প্রশ্ন। সেদিন কিসের আলোচনা হচ্ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বা রাজনৈতিক একটা দলের সঙ্গে? কি আলোচনা হচ্ছিল? যদি আলোচনা হচ্ছিল, এখন বুঝতে পারছি যে 23শে মার্চ পর্যন্ত আলোচনা হলো। ভুট্টো সাহেব আসলেন 16 কিংবা 17 মার্চে, আর ইয়াহিয়া সাহেবের সঙ্গে বসে হোটেল ইন্টারকন্টিনেন্টালে
বসে আলোচনা হলো। কি আলোচনা হয়েছিল? আমাদের যতদূর সম্ভব যে কে শাসন করবে দেশটাকে, কিভাবে ক্ষমতা আমাদেরকে দেওয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে আওয়ামী লীগ জয়ী হয়েছিল, যতদূর সম্ভব 180টা সিট পেয়েছিলেন। তো তাই না তাহের ভাই? 168 না, 64 পেয়েছিল জুলফিকার আলী ভুট্টো, না পিপিপি। উনি বোধহয় 88 পেয়েছেন, 88। আচ্ছা, যাই হোক, আমার ভুল হয়, অনেক বছরের আগের কথা ভুলে গেছি আমি। তো কিভাবে ক্ষমতা নেওয়া যায়, তো আমার মনে হয় শেষ পর্যন্ত তারা ফয়সালায় আসতে পারেনি। যার দরুন ইভেন আমরা একটা বইতে পড়েছি, সিমি রহমান মরহুম তাজউদ্দিন সাহেবের মেয়ে, তিনি তার বাবার ডায়েরি থেকে হাতে লেখা কিছু বক্তব্য রেখে গেছেন। সেইটা কোনো টাইপ করা না, তার হাতে লেখা ইয়েগুলো ছাপানো হয়েছে। উনি বঙ্গবন্ধুর ওখানে বাসায় গিয়েছিলেন, গিয়ে বললেন যে বঙ্গবন্ধু, আজকে রাত্রে সেনাবাহিনী নামতে পারে, আমি টেপ রেকর্ডার এনেছি, আপনি একটা ভাষণ দিয়ে দেন, অথবা কাগজ কলম দিয়ে আপনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন। বঙ্গবন্ধু কি বলেছিলেন, ওই বইয়ের কথা যে বলছি, বলেছিলেন, তোমরা কি পাগল হয়েছো, আমাকে ফাঁসিতে ঝুলাবে? কিচ্ছু হবে না, যাও নাকে তেল দিয়ে ঘুমাও। এটা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তখন রাজনৈতিক নেতৃবৃন্দ অদূরদর্শিতার কারণে এই জিনিসটা হয়েছিল।